ম্যানুয়ালি ভোট গণনায় জাকসু নির্বাচনের ফল ঘোষণায় দেরি, 10টি হলের গণনা শেষ, 11টি বাকি। অসুস্থ হয়ে নারী পোলিং অফিসারের মৃত্যু। বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি এবং খরচ কমার আশা। জলাশয় ভরাট, অতিরিক্ত কীটনাশক ব্যবহার সহ নানা কারণে অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলা, জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ। এবং রাষ্ট্রপতি সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির রাতভর বৈঠক। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিতে পারেন বিকেলে। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি শরীফ রওশন। এখন পর্যন্ত জাকসু নির্বাচনে 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে আরও 11টি হলের গণনা। ম্যানুয়ালি গণনা হওয়ায় ফল ঘোষণাতেও দেরি হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে ভোট গণনার তো 12 ঘন্টা চলছে, আরও কতক্ষণ সময় লাগতে পারে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? শুরুতেই একটি খবর দিয়ে আসলে শুরু করতে চাই, আপনাকে জানাতে চাই। আমরা দেখেছি যে একজন শিক্ষক, যিনি চারুকলা বিভাগের একজন শিক্ষক, তিনি এই ভোট গণনার এখানে আসার সময় অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরে তাকে তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে জানা যায় যে তিনি মারা গেছেন অসুস্থ হয়ে। তো এরপরে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবং আমরা যদি একটু বলি যে মূলত এই যে হাতে গোনার যে বিষয়টি, এখানে কিন্তু আমরা দেখছি যে অনেক শিক্ষক আসলে শিফটিং করে আসছেন, গুনছেন। মূলত এই পরিস্থিতিটি তৈরি হয় গতকাল, যখন ছাত্রদল আপত্তি তোলে যে মেশিনে ওএমআর গণানো যাবে না। এরপরই কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমরা দেখেছি যে ম্যানুয়ালি গণনা করার একটি সিদ্ধান্ত নেয়। এবং আমরা দেখছি যে ভোটার সংখ্যাও এখানে কম নয় এবং হাতে গুনতে গিয়ে আসলে যে পরিমাণ সময়ের প্রয়োজন, আমরা জানি যে 21টি হল, তার মধ্যে এখন পর্যন্ত কেবল 10টি হলের গণনা শেষ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সময় কিন্তু আজকে পুরো দিনও লেগে যেতে পারে বলে কিন্তু আমরা ধারণা করছি। এবং আমি যদি একটু বলি যে মেয়েদের যে 10টি হল, সেখানে কিন্তু ভোট পড়েছে 61% উপরে, সব মিলিয়ে ভোট পড়েছে 67% মতো। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয় যদি বলি, জাকসুতে এবার মোট ভোটার আসলে 11,840 জন। এর মধ্যে ছাত্র 6,115 এবং ছাত্রী 5,728 জন। একজন ভোটার ভোট দিয়েছেন 40টি করে ভোট দিয়েছেন প্রত্যেকে, এবং যেখানে হল সংসদে 25টি এবং যেখানে কেন্দ্রীয় সংসদে 25টি এবং হল সংসদে 15টি ভোট। এবার জাকসুতে ভোটের মোট ভোটের প্রার্থী ছিল হচ্ছে 178 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী আমরা দেখেছি 132 জন, নারী প্রার্থী 46 জন, যেখানে পদের সংখ্যা মোট 25টি, অর্থাৎ 25টি করে ভোট দিয়েছেন। এরপরে সব মিলিয়ে 40টি করে ভোট সবাইকে দিতে হয়েছে। আমরা যদি দেখি যে মোট 21টি হলে হল সংসদে পদের সংখ্যা ছিল আপনার 315টি, প্রতি হলে পদ সংখ্যা 15টি, মোট 447 জন প্রার্থী কিন্তু আমরা দেখেছি হল সংসদে। এর মধ্যে 11 ছাত্র হলে প্রার্থীর সংখ্যা 316 জন এবং 10টি ছাত্রী হলে প্রার্থীর সংখ্যা 131 জন। সব মিলিয়ে এই যে এত সংখ্যক প্রার্থী, যেখানে হল সংসদে এবং কেন্দ্রীয় সংসদে এবং
এত 40টি করে ভোট প্রত্যেকজনকে দিতে হয়েছে, এত ব্যালট পেপার, সব মিলিয়ে কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার এভাবে হাতে গণনা করতে। তো আমরা যেটি দেখছি যে ম্যানুয়ালি গণনা কিন্তু চলছে। আমরা নির্বাচন কমিশনের এখানে রয়েছে এবং এখানে গণনা এখনও চলছে এবং বিশ্রামহীনভাবে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত যারা রয়েছেন তারা এখানে এই ভোট গণনার কাজটি তারা চলমান রেখেছেন। আমরা দেখছি যে এখানে আমি আরেকবার একটু বলতে চাই যে জান্নাতুল ফেরদৌস নামে যে শিক্ষক তিনি এখানে সকালে এসেছিলেন এই ভোট গণনার জন্য, কারণ আমরা দেখছি যে এর আগে যারা ভোট গণনা করছেন তারা তো দীর্ঘ সময় ধরেই আছেন, সে কারণে কিন্তু একটি শিফটিংয়ের ব্যাপার রয়েছে। তো সেই শিক্ষক যখন এখানে ভোট গণনা করতে আসেন এবং তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হবার পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং আমরা যতটুকু জেনেছি তিনি সেখানে মারা গিয়েছেন। এবং এরপরই আমরা দেখছি যে এই ভোট গণনার এই সিনেট ভবন কিংবা নির্বাচন কমিশন কার্যালয় কিংবা পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি একটি শোকের ছায়া কিন্তু ইতোমধ্যে নেমে এসেছে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এভাবে একজন শিক্ষকের মৃত্যু, যেটি আসলে খুবই দুঃখজনক বলছেন এখানকার। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি, একই সঙ্গে আমরা যে বিষয়টি দেখছি যে তারা বলছেন যে এভাবে করে ম্যানুয়ালি গণনার কারণে কিন্তু শিক্ষকদের এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের একরকম কষ্ট হচ্ছে এবং ভোগান্তির একটি ব্যাপার কিন্তু তারা বলছেন। কারণ আমরা জানি যে এই ভোটটি কিন্তু গণনা হবার কথা ছিল, ওএমআর মেশিনে গণনা হবার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল একটি বড় আপত্তি তুলেছিল যে এই মেশিনে গণনা করলে কিংবা ওএমআর মেশিনে গণনা করলে এখানে কারচুপি হতে পারে। তারা বলেছিলেন যে ইসলামী ছাত্র শিবিরকে সুবিধা দেওয়ার জন্য এরকম করা হয়েছে। তাদের জামায়াতের কোম্পানির কাছ থেকে, জামায়াতের দায়িত্বপ্রাপ্ত কোম্পানির কাছ থেকে এ ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনার ফলে ছাত্র শিবিরকে বিশেষ সুবিধা দেওয়া হবে কিনা। এরপরই নানা রকম আপত্তির পরে কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে যে ম্যানুয়ালি ভোট গণনার, যাতে করে আর কেউ এই আপত্তি আর না তুলতে পারে। তো এর ফলে কিন্তু আমরা যেটি দেখলাম যে গত রাত 10:30টার পর থেকে যে ভোট গণনা শুরু হয়েছে সেই গণনার কিন্তু এখনো পর্যন্ত কোনো অন্ত নেই, কোনো শেষ নেই। এটি শেষ কখন হবে সে বিষয়ে আসলে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কারণ আমরা দেখেছি যে 11টি হল যেখানে রয়েছে, 21টি হল যেখানে রয়েছে সেখানে অর্ধেকেরও কম গণনা করা হয়েছে, অর্থাৎ 10টি হলের ভোট গণনা কেবলই শেষ হয়েছে। এবং এখানেও আবার একটি ব্যাপার রয়েছে যে 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে, তার মধ্যে কোনো ক্ষেত্রে আবার দেখা গেছে যে শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে যে শুধু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এখনো অর্ধেকেরও বেশি আসলে ভোট গণনা বাকি রয়েছে এবং কবে নাগাদ আসলে এটি শেষ হবে সেটি বলা মুশকিল। এবং আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমরা দেখেছি, আমরা যখন ক্যাম্পাসে ঢুকেছি, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আমরা যখন এখানে এসেছি, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী তারা সেখানে দায়িত্ব পালন করছেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যেন কেউ ঘটাতে না পারে সেজন্য কিন্তু তৎপর দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং আমরা যদি একটু বলি যে এর দুদিন আগে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সম্পন্ন হয়ে গেছে, সেখানে আমরা দেখেছিলাম যে একটি উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা সেখানে আমরা দেখেছি যে 80% উপরে শিক্ষার্থী সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সেই ডাকসু নির্বাচনকে সফল করেছে। এরপরে আমরা দেখেছি তার দুদিন পরই অর্থাৎ 11 সেপ্টেম্বর এই জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন সেটি গতকাল হয়ে গেল। এবং আমরা সকালে দেখেছিলাম যে ভোট 9টায় শুরু হবার কথা থাকলেও তখন বৃষ্টির একটি বাগড়া ছিল এবং এই কারণে কিন্তু আমরা দেখেছি প্রায় আধা ঘন্টা পরে জাকসুর যে নির্বাচন সেটি শুরু হয়েছিল এবং এরপর সকাল থেকে সব কিছুই ঠিকঠাক ছিল। এরপরই কিন্তু নানা রকম অভিযোগ আসলে উঠতে থাকে
বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে থাকে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে এবং অনেক প্রার্থীকে দেখেছি তারা কেউ কেউ দাবি করেছেন যে প্রশাসন একপাক্ষিক আচরণ করছে, ছাত্রদলকে কেউ সুবিধা বেশি দিচ্ছে, আবার ছাত্রদল অভিযোগ করছে শিবিরকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু গতকাল গিয়েছে এবং আমরা সবশেষ দেখেছি ভোটের ঘণ্টা দেড়েক আগে ছাত্রদল বেশ কিছু অভিযোগ নিয়ে তারা ভোট বর্জন করেছিল এবং তারা সেখানে বলেছিল যে জামায়াতে ইসলামীর কোম্পানির বা জামায়াতের কোনো দায়িত্বপ্রাপ্ত বা চিহ্নিত কোনো নেতার কোম্পানি থেকে নির্বাচনের সরঞ্জামাদি কেনা এবং বিভিন্ন রকমের অসুবিধার কথা বলে এবং ভোট কারচুপির অভিযোগ এনে তারা কিন্তু আমরা দেখেছি যে ভোট শেষ হওয়ার প্রায় ঘণ্টা দেড়েক আগে তারা ভোট বর্জন করে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষক যারা বিএনপিপন্থী শিক্ষক হিসেবে যারা চিহ্নিত তারাও এই অনিয়মের অভিযোগ এনে তারাও কিন্তু ভোট বর্জন করে। তারা আমরা জানি যে এই নির্বাচনের দায়িত্বেই তারা আসলে ছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি যে বেশ কিছু বাম সংগঠন তারাও বিভিন্ন অভিযোগ এনে এই নির্বাচনের ভোট তারা বর্জন করে এবং তারা বলেছে যে খুব শিগগিরই আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করে নতুন করে ভোটের তারা দাবি জানিয়েছিল রাতে। এবং রাতে আমরা আরও একটি চিত্র দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল এর প্রতিবাদে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তারা কিন্তু একটি মিছিলও করেছিল। অপরদিকে আমরা কিন্তু দেখেছি যে ইসলামী ছাত্র শিবির এবং যারা এখানে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যারা ধারণা করা হচ্ছে যে যারা নির্বাচনে ভালো ভোটে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হয় তারা কিন্তু আমরা দেখেছি যে বলেছে যারা নির্বাচন ভোট বর্জন করেছে তাদের প্রত্যুত্তরে তারা বলেছে যে নির্বাচনে নিশ্চিত হেরে যাবার ভয়েই মূলত তারা এই নির্বাচন বর্জন করেছে ছাত্রদল এবং বাম সংগঠনগুলো। ছাত্র শিবির এবং বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী বাগছাস তারা দাবি করেছিল যে যারা ভোট বর্জন করেছে তারা মূলত হেরে যাবার ভয়ে এবং নিশ্চিত পরাজয় জেনেই তারা এই ভোট বর্জন করে। এবং আমরা দেখেছি যে গতকাল ভোট শেষ হবার কথা বিকেল 5টার দিকে থাকলেও বেশ কিছু হলে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সেখানে শিক্ষার্থীরা ভোটের সময় শেষ হবার পরেও কিন্তু অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল এবং তারাও কিন্তু ভোট দিয়েছে এবং সেখানে সন্ধ্যা 7টা নাগাদও কিন্তু অনেকে ভোট দিয়েছেন। এবং আমরা দেখেছি যে ছাত্রদল এবং বাম ছাত্র সংগঠনগুলো ভোট বর্জন করলেও আমরা ভোট বর্জন করার পরেও কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোটে অংশগ্রহণ করেছে। তো এই যে বিষয়টি এরপরে কিন্তু আমরা দেখেছি যে রাত 10টা-10:30টার পরে কিন্তু আমরা দেখেছি যে ভোট গণনা শুরু করা হয়েছে এবং তার আগে আমরা দেখেছি যে সব কেন্দ্রগুলোতে হলগুলোতে যেখানে ভোট হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি সেখান থেকে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো নিরাপদে এই সিনেটে নিয়ে আসা হয় এবং এরপর কিন্তু পরিস্থিতি প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু ভোট গণনা শুরু হয়। সেই ভোট গ্রহণ এখনও চলমান এবং এটির আমরা যতটুকু জেনেছি যে একটু আগে এখান থেকে ঘোষণা এসেছিল যে 10টি হলের ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আরও 11টি হলের ভোট গণনা কিন্তু বাকি রয়েছে। আমরা এখানে কিন্তু মাঝে মধ্যেই অ্যানাউন্স করা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে যখন মানে একটি হলের ভোট গণনার পরে কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন যে ভোট গণনা এবং কতক্ষণ নাগাদ আসলে বাকি হলগুলোর ভোট গণনা শেষ হবে সেটি কিন্তু সময়ই বলে দেবে। তবে আজকে সারাদিনেও লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল রৌশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। এদিকে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তিনি ডাকসু এবং প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকাল 8টার পর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিলেট হলে দায়িত্ব পালন করতে আসেন জান্নাতুল ফেরদৌস। এরপরে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিল্প কারখানার ভারী যন্ত্রপাতি খালাসে অবশেষে বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি যেমন কমবে, একই সাথে খরচ কমবে শিল্প মালিকদের। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের ভারী যন্ত্রপাতি আমদানি সহজ এবং ঝুঁকিমুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলির প্রতিবেদন। প্রযুক্তির উন্নয়ন ও শিল্পের চাহিদা পূরণে দেশে গড়ে উঠছে নানা ধরনের শিল্প কারখানা। অবকাঠামো নির্মাণেও যুক্ত হচ্ছে নিত্য নতুন উপাদান। এক্ষেত্রে রড, সিমেন্ট, ইস্পাত, জাহাজ নির্মাণ, তেল পরিশোধন সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনে ও অবকাঠামো উন্নয়নে লাগে ভারী যন্ত্রপাতি, যা আমদানি হয় বিদেশ থেকে। অথচ চট্টগ্রাম বন্দরে ভারী কার্গো হ্যান্ডলিংয়ের জন্য নেই কোনো বিশেষায়িত জেটি। বর্তমানে নিউমোরিং কন্টেনার টার্মিনালের একটি জেটিতে ভারী যন্ত্রপাতি খালাস করা হলেও সেটি মূলত কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য নির্মিত। তাই খালাসের আগে বসাতে হয় বিশেষ প্লেট। এছাড়া 100 টনের উপরে কোনো কার্গো আসলে সেটি জেটিতে খালাস করা যায় না। এজন্য জেটির বাইরে ও বহির্নোঙরে বিশেষ ব্যবস্থায় সমতল বার্জে ভারী যন্ত্রপাতি খালাস করতে হয়, যা শুধু ঝুঁকিপূর্ণই নয়, ব্যয়বহুলও বটে। এই সংকট নিরসনে দীর্ঘদিন ধরে হেভি লিফট কার্গো জেটি নির্মাণের দাবি ছিল বন্দর ব্যবহারকারীদের। অবশেষে পূরণ হচ্ছে সেই দাবি। এই বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি প্রতি বর্গমিটারে 5 টন ভার বহনের সক্ষম। প্রজেক্ট কার্গোগুলো বিশেষ করে আসে, সেগুলো হয়তো আমাদেরকে অনেক সময় ড্রাই ডক জেটিতে নামাতে হচ্ছে, অথবা ওভারসাইড ডেলিভারি দিয়ে সেখান থেকে বার্জে করে সাইটে প্রেরণ করতে হচ্ছে। যদি নতুন ডিপো আসে, ডেফিনেটলি সেটা আমাদের জন্য একটা অনেক পজিটিভ একটা সাইড। আমাদের রেগুলার যেই জাহাজগুলো আসছে সেগুলো করে আমরা হেভি লিফট কার্গোগুলো নিয়ে আসতে পারবো এবং চাইলেই সেই জেটিতে ট্রান্সফার করে কার্গোগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। ভারী কার্গোর বিশেষায়িত জেটি না থাকায় বর্তমানে অনেক যন্ত্রপাতি খুলে আলাদাভাবে আমদানি করতে হয়। বিশেষায়িত জেটি নির্মিত হলে থাকবে না এই সমস্যা। পতেঙ্গার লালদিয়ায় নির্মিত হবে 40 মিটার দৈর্ঘ্যের এই জেটি, যেখানে বিভিন্ন প্রকল্পের ভারী কার্গো নিয়ে ভিড়তে পারবে বড় জাহাজ, যা শিল্পায়নের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। এখানে পরিবহনের যে ট্রেলারের ক্ষমতা, তো সেরকম আমাদের লো বেড ট্রেলারের সংখ্যা কম, হেভি লিফট ক্রেন থাকবে, তখন এই একটা মেশিন একসাথেই চলে আসতে পারবে কন্টেনারাইজ ছাড়া বাল্ক অবস্থায়। আনুষঙ্গিক সুবিধা সহ হেভি লিফট কার্গো জেটি নির্মাণে সম্প্রতি নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। এই জেটি নির্মাণে ব্যয় হবে প্রায় 30 কোটি টাকা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ভোলায় সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে 1 কেজি ওজনের ইলিশের দাম 300 থেকে 400 টাকা কমে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে ইমতিয়াজুর রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে দেশীয় এবং সামুদ্রিক মাছের সরবরাহ কেমন পড়ছে এবং দাম কমায় ক্রেতারা সন্তুষ্ট কিনা? বাজারের মাছ বাজার এলাকায় মূলত এখান থেকে দৌলত খান, ফরহানুদ্দিন এবং ভোলা শহরের বিভিন্ন নদ নদীর মাছই কিন্তু এই বাজারে আসে। এই বাজারটিতে নদীর মাছের পাশাপাশি কিন্তু সাগরের মাছও পাওয়া যায়। কিন্তু মৌসুমের প্রথম দিকে ভোলার প্রতিটি মাছঘাট এবং জেলেরা আমাদেরকে জানিয়েছে যে মৌসুমের শুরু থেকে ইলিশ সহ নদীর মাছের অনেকাংশই সংকট ছিল। জেলেদের জালে ইলিশ ধরা পড়েনি। তারা ব্যবসায়ীরা কিন্তু দূর দূরান্ত থেকে চাষের মাছ এনে ভোলার বাজারে সরবরাহ করেছেন এবং যাও ইলিশ ধরা পড়তো তাও কিন্তু 2500 থেকে 2600 টাকা, 2800 টাকা, কোনো ক্ষেত্রে 3000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হতে জন্য আমরা দেখেছি। কিন্তু সপ্তাহ জুড়ে পূর্ণিমার পরপরই কিন্তু ভোলার মেঘনা নদী এবং সাগর মোহনা ইলিশ ও অন্যান্য মাছের দেখা মিলছে বলে কিন্তু জেলেরা জানিয়েছে। এতে করে ভোলার প্রতিটি মাছঘাট 125টি মাছঘাট সহ প্রতিটি বাজারে কিন্তু ইলিশ সহ এবং সাগরের যে সকল মাছ রয়েছে তা কিন্তু উঠতে শুরু করেছে। এতে করে দামও কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে যেই মাছ 3000 টাকা কেজি ছিল সেই একই মাছ কিন্তু সপ্তাহ ব্যবধানে কিন্তু 2000 থেকে 2100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2200 টাকা বিক্রি হতে কিন্তু আমরা দেখেছি। এছাড়াও যেই 800 থেকে 700 গ্রামের যে ইলিশ রয়েছে
তাও কিন্তু কেজি বলতে প্রায় 1 থেকে 150 টাকা মতো কেজিতে কমতে আমরা দেখেছি। এছাড়াও আমি এখন যে বাজারটিতে রয়েছে এই বাজারে কিন্তু বিগত সময়ে সাগরের মাছ একদমই দেখা যেত না, তবে আজকে আমি দেখতে পাচ্ছি যে ইলিশ সহ সাগরের মাছের কিন্তু অনেকটাই আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে করে যে সকল ক্রেতারা রয়েছে তারাও সন্তুষ্ট প্রকাশ করেছে। তারা বলছেন যে বাজারে মাছের আধিক্য বৃদ্ধি পাওয়ার কারণে তারাও দাম কিছুটা কমেছে এবং দাম কমার কারণে তারাও স্বাচ্ছন্দ্য মতো সাধ্য অনুযায়ী তারা মাছ কিনতে পারছেন বলেও ক্রেতারা জানিয়েছেন। অপরদিকে জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন পূর্ণিমার প্রথম দিকে যে সকল তাদের মাছ জেলেদের জালে যে সকল মাছ না বললেও এখন তারা পর্যাপ্ত ইলিশ অন্যান্য মাছের দেখা পাচ্ছে এবং তারা ঘাটে বিক্রি করছে এবং তাদের এভাবে যদি মাছ করতে থাকে বিগত দিনে যে সকল ঘাটে আছে তা পরিশোধ করতে সক্ষম হবে। অপরদিকে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে এবছর মাছের ইলিশের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার জন্য অর্জিত হবে এবং মেঘনা নদী এবং সাগর মোহনায় পর্যাপ্ত পরিমাণে মাছের দেখা মিলছে। তো এই ছিল আমার কাছে বলার ইলিশের বাজারের তথ্য। ভোলার মাছবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। পটুয়াখালী সহ উপকূলে হারিয়ে যেতে বসেছে খাল বিল এবং জলাশয়ে ফুটে থাকা শাপলার মুগ্ধতা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলাশয় ভরাট আর কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের অস্তিত্ব সংকটে পড়েছে জাতীয় ফুল। বিশেষজ্ঞরা বলছেন শাপলাকে উদাহরণ হিসেবে নিয়ে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পটুয়াখালী থেকে জসিম পারভেজের প্রতিবেদন। বর্ষা মৌসুমে দেশের আনাচে কানাচে পুকুর, ডোবা, খাল, বিল আর জলাশয়ে ফুটে থাকত রং বেরঙের শাপলা, যা গ্রাম বাংলাকে অপরূপ সৌন্দর্যে ভরে রাখত। তবে 10-15 বছরের ব্যবধানে উপকূলীয় অঞ্চলের জলাশয়ে আশঙ্কাজনক হারে কমেছে শাপলা। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, জলাশয় দখল হওয়ায় হারিয়ে যেতে বসেছে অর্থকরী ওষুধি গুণাবলী সম্পন্ন জলজ উদ্ভিদটি। খালে আমরা অনেক শাপলা উঠেছি, যে সমস্ত জায়গায় এই শাপলাগুলো হইতো এই সমস্ত জায়গাগুলোই সরকার লিজ দেওয়ার কারণে শাপলাগুলো আমাদের দেশ থেকে উঠতে যাওয়ারই পালা। শাপলার বীজ তো সব নষ্ট হয়ে যায়, কীটনাশক ওষুধ দেওয়া হয়। শাপলা ফুল, শাপলা শালুকের নিচেই কিন্তু এই বীজটা হয়, যেটাকে চিয়া বীজ বলা হয়। তো আমাদের দেশ থেকে এটা হারাই যেতেছে। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত খরায় জলাশয় শুকিয়ে যাওয়ায় ও লবণাক্ততার কারণে হুমকির মুখে শাপলার জীবনচক্র। এছাড়াও কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে জাতীয় ফুল শাপলা। ভাঙার ফলে এখানে লবণ পানি হচ্ছে আমাদের ভিতরে এলাকার ভিতরে প্রবেশ করতেছে, যার কারণে এগুলো তো মিষ্টি পানির ফসল বা মিষ্টি পানির একটা এই উদ্ভিদের কারণে এর যে এই লবণ মানে হচ্ছে লবণাক্ততা সহ্য করার ক্ষমতা খুবই কম, যার কারণ হচ্ছে কি এই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বাণিজ্যিক কৃষি আসার পরে আমাদের কৃষকরা যে রেকমেন্ডেড সারের ডোজ আছে সেটাকে বাদ দিয়ে অতিরিক্ত মাত্রায় সার এবং কীটনাশক প্রয়োগ করে থাকে, যেটির কারণে এই সকল শাপলা সহ অন্যান্য বাস্তু সংস্থার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো কিন্তু হারায় যাচ্ছে। শাপলার লতাপাতা মাটির গুণাগুণ ধরে রাখার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু দিন দিন শাপলা হারিয়ে যাওয়ার প্রভাব পড়েছে মাছের বংশ বিস্তারে। তবে মৎস্য বিভাগের দাবি, শাপলার অস্তিত্ব রক্ষায় জনসচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। আমাদের এই অঞ্চলে যদি আমরা পেস্টিসাইডের ব্যবহার কমাইতে পারি এবং এই জলাশয়গুলোকে রক্ষা করতে পারি এবং শাপলার যে জীববৈচিত্র্য এটাকে রক্ষা করতে পারি, এটা আমাদের সামগ্রিক মুক্ত অভ্যন্তরীণ জলাশয়ের যে বদ্ধ জলাশয়ের একটা জীববৈচিত্র্যের একটা উন্নয়ন হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন জীবিকার তাগিদে অনেকটাই নীরবে হারিয়ে যাচ্ছে শাপলাসহ উপকারী অনেক জলজ উদ্ভিদ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত সরকারি ও বেসরকারিভাবে পদক্ষেপ নেয়ার দাবি সচেতন বাসিন্দাদের। এখন পটুয়াখালী। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাতে তৈরি লাল চিনি জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি আখ চাষিরা। তবে প্রায় 20 বছর ধরে আখ শোধনাগারটি বন্ধ থাকার পাশাপাশি উন্নত জাত এবং প্রণোদনা না পাওয়ায় আখ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এমন অবস্থায় আখের চাষাবাদ বৃদ্ধি থেকে শুরু করে লাল চিনি শিল্পকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। নুয়ে পড়া এমন সবুজ বৃক্ষরাজি ছাপিয়ে গন্তব্য এখন শহর ছাড়িয়ে গ্রামীণ মেঠোপথে। শিশুদের এমন দস্যুপনার দুরন্ত শৈশব দেখে স্মৃতিকাতর হবে যে কেউ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লালমাটি অধ্যুষিত গ্রামের প্রতিটা বাড়ির সামনে কিংবা ফসলের মাঠ, সব জায়গায় চোখে পড়ে এমন বিস্তর আখ ক্ষেত।
টাঙ্গাইলের মধুপুর পীরগাছার বর্মনপাড়ার মেয়ে কণারানী বর্মন। 15 বছর আগে বিয়ে হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রামের কৃষক কমলেশ চন্দ্র বর্মনের সাথে। এরপর থেকেই স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছেন আখ চাষ, আবার তৈরি করেন লাল চিনি, যাতে বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। সামনে যে পূজা আইতেছে, লাল চিনি দেয় না, ডোবা নাই, আপনার অনেক কিছু করা যায়। মিষ্টি ন রান্না হয়, বুকের জন্য লাগে, দরকার চিনি লাগে, লাল চিনি সবসময় লাগে। এমনি হয়, এমনি ওই যে পিঠা পায়েস বানানো হয়। ভালো জাত সরকার আমাদের প্রমোদনা হিসাবে দিত, ভালো জাত দিত, আর্থিকভাবে সাহায্য করতো, আমরা হয়তো বা আরো উৎসাহিত হইতাম, আখ চাষে লাভবান হইতাম। ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির ঐতিহ্য প্রায় 250 বছরের পুরনো। সম্প্রতি যা পেয়েছে জিআই স্বীকৃতি। উপজেলার বিদ্যানন্দ বাদেও পার্শ্ববর্তী কালাদহ, এনায়েতপুর, পলাশতলী, বাক্তাসহ অন্তত 20টি গ্রামের প্রায় 3000 কৃষক আখ চাষ ও লাল চিনি তৈরির সঙ্গে সরাসরি যুক্ত। মেলা দিন আগে পূর্বপুরুষে মনে হয় যে আবার 200-250 বছর আগের থেকে আবাদ হইতেছে, লাল চিনির আবাদ হইতেছে, চলতেছে, কিন্তু আমাদের এই খরচটা কিন্তু ব্যয়বহুল। সব সময় কৃষককে পরামর্শ দিয়ে থাকি, তাহলে এইভাবে আমরা যে বীজ শোধন, জাত শোধন করে লাগানো, তারপর যখন আস্তে আস্তে বড় হয় তখন আমরা বলি যে আখের ছিদ্রকারী পোকার জন্য ওষুধ প্রয়োগ করার জন্য। লাল চিনি তৈরিতে চুলায় লোহার বড় কড়াইয়ে পরিমাণ মতো আখের রস দিয়ে জাল করেন প্রায় 1 ঘন্টা। এরপর ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ধুলার আকার ধারণ করার আগ পর্যন্ত চলে বিরামহীন নাড়াচাড়া। একই উপজেলার বাদিহাটি গ্রামের লোকমান হোসেন পড়াশোনা শেষ করে নিজে স্বাবলম্বী হতে হয়েছেন উদ্যোক্তা। সারা দেশে লালচিনির জেলা হিসেবে ময়মনসিংহকে তুলে ধরার জন্য অনেকদিন ধরেই লোককুটির নামে ফেসবুকে অনলাইন ব্যবসা করে যাচ্ছেন তিনি। এই পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত তিনিও। তাই চাষাবাদ বৃদ্ধি থেকে শুরু করে লালচিনি শিল্পকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দাবি তার। মেনটেন করে স্বাস্থ্যকর যে এটা আমরা যদি মেনটেন করতে পারি, তাহলেই কিন্তু এই লালচিনিটা জিআই পণ্য হিসেবে যে লাভ করেছে এবং এটা কিন্তু সুনামটা কিন্তু থাকবে। এদিকে প্রায় 20 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ইক্ষু গবেষণাগারের অধীনে পরিচালিত ফুলবাড়িয়ার আখের চারা শোধনাগারটি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অস্তিত্ব এখন বিলীনের পথে। দিন দিন দখল হচ্ছে সরকারি এই স্থাপনাটি। বাস্তবে এই ধরনের লাল চিনি আমি দেখি নাই কোনোদিন। হাতে গুণা দিয়ে যেভাবে চিনিটা তৈরি করে, বর্তমানে বাজার মূল্য 4000 থেকে 4500, আর যেটা আমরা করিয়াদা বানাই 6000 থেকে 7000 টাকা এটা মন। উপজেলা কৃষি বিভাগ বলছে জিআই স্বীকৃতির ফলে স্থানীয় কৃষক ও উৎপাদকরা আরও উৎসাহী হবেন। এই চিনি অর্গানিক পণ্য হিসেবে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে চাষিরা সরাসরি লাভবান হবে বলছেন কর্মকর্তারা। আমরা চাচ্ছি যে কৃষকদেরকে কিভাবে সংঘবদ্ধ করে তাদেরকে সমিতির আকারে এনে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া যায়, সেই পদ্ধতিতে আমরা এগোচ্ছি। সামনে অবশ্যই সফল হব এবং যদি বিএসটিআই অনুমোদন পেয়ে যায় তাহলে এই সমিতির মাধ্যমেই কিন্তু তারা প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় দেশের বাইরে সর্বত্র এটা সরবরাহ করা সম্ভব হবে। 2025 সালে উপজেলার 650 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে প্রায় 8000 টন চিনি, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। কক্সবাজারে সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তায় দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে লাইফগার্ড সদস্যরা। তবে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় বন্ধ হয়ে যেতে বসেছিল এই কার্যক্রম। বিকল্প অর্থায়নের উদ্যোগ নিলেও সংশ্লিষ্টদের দাবি স্থায়ী সমাধানের। মন্তোষ বেতকের প্রতিবেদন। কক্সবাজার সৈকতে ডুবে যাওয়া পর্যটকদের বড় ভরসা লাইফগার্ড সদস্যরা। তবে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়ে এই কার্যক্রম। এবার লাইফগার্ড সার্ভিস চালু রাখতে বিকল্প অর্থায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এনজিও ও নতুন দাতা সংস্থার সহায়তার পাশাপাশি স্থানীয় হোটেল মালিকদেরও এগিয়ে আসতে বলা হয়েছে। একটা রুলস করে দিতে হবে, একটা আদেশ করে দিতে হবে, ওই রুলস এবং আদেশ এবং ফিয়ের মতো করে দিতে হবে। এটা জেলা প্রশাসন মহোদয় বিচ ম্যানেজমেন্ট কমিটির আলোচনায় অথবা আইন শৃঙ্খলা আলোচনায় এই প্রবলেমটা সলভ করে নেবেন। কীভাবে করবেন খুব জরুরি ভিত্তিতে ওই মিটিংয়ে আমিও থাকবো এবং এটা যেন শক্তভাবে যেন এটা হয়, নিশ্চিত হয়, এটা আমরা উদ্যোগ নিব। এদিকে পর্যটন মন্ত্রণালয় থেকে হোটেলগুলোকে 2টি পৃথক চিঠি দেওয়া হয়েছে। প্রথমটিতে লাইফগার্ড সার্ভিস চালু রেখে বেতন ভাতা প্রদানের নির্দেশনা, আরেকটিতে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
তবে হোটেল মালিকরা বলছেন এ অর্থায়ন কিভাবে করা হবে তা জেলা প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থ চিন্তা করে এটা আমাদের একটা সুব্যবস্থা অবশ্যই করা উচিত এবং এটা অচিরেই মনে হয় করতে হবে, কারণ তারা তো ট্যুরিস্ট, তাদের দিয়ে তো আমাদের এই ইন্ডাস্ট্রি, এই হসপিটালিটি, হোটেল ব্যবসা। আমরা এই মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সবাইকে অভিহিত করে লাইফ জ্যাকেট নিশ্চিত করা, সতর্কবাণী টাঙিয়ে রাখা ইত্যাদি সিদ্ধান্ত নেব এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু স্থায়ী সমাধান ছাড়া এই গুরুত্বপূর্ণ সেবা বারবার অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। একটি মেকানিজমের আসলে দরকার, যেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে এই ফান্ডিংটি আসবে। এটি হয়তো হোটেল মোটেল ওনার্স থেকে জেলা প্রশাসন কক্সবাজারে আসবে এবং কক্সবাজার থেকে হয়তো জেলা প্রশাসন কক্সবাজারের মাধ্যমে হয়তো সরাসরিভাবে লাইফগার্ডদের বেতন ভাতাটি উঠবে। দেশের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে প্রাণহানির ঝুঁকি কমাতে লাইফগার্ড সার্ভিস টেকসইভাবে চালু রাখা এখন সময়ের দাবি। এখন কক্সবাজার। ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি পড়ছে। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারমুখী সাধারণ মানুষ। রাজধানীর কাঁচাবাজারের সবশেষ অবস্থা জানাতে কারণ বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, কোন পণ্যের দাম কেমন দেখছেন আর বৃষ্টির সময় ক্রেতা উপস্থিতি কেমন নজরে পড়েছে? সকাল থেকে কিন্তু ভারী থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কারণ বাজারে কিন্তু আজ ঢাকা শহরে কিন্তু সূর্যের খরতাপ নেই, কিন্তু কারণ বাজারে কিন্তু সবজির দামে কিন্তু খরতাপ এখনও রয়েছে। মধ্যবিত্তরা বলছেন যে এই যে দাম এখনও চলছে, এই দাম কিন্তু এখনও মধ্যবিত্তদের প্লেটে ওঠার মতো, মানে সবজি যেটি এটা এখনও ওঠার মতো নয়। আমরা সকাল থেকে বাজার ঘুরেছি, দাম কমলেও সবজি বাজারে কিছুটা দাম কমেছে এবং দাম কমলেও কিন্তু এখনও এই নিয়ে অনেক অস্থির ক্রেতারা। সবজির দাম যে কমেছে সে নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং সকাল থেকে কিছুটা ভিড় কম থাকলেও দিন যত বাড়ছে তত কিন্তু এখন ক্রেতা সমাগম বাড়ছে। প্রতি সবজিতেই কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। 50 টাকার ঘরে যেসব সবজি রয়েছে সেগুলো হচ্ছে পটল, চিচিঙ্গা, পেঁপে, মিষ্টি কুমড়া। এদিকে কাঁচা মরিচও কিন্তু 160 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে 160 থেকে 170 টাকার ঘরে বিক্রি হচ্ছিল। এদিকে শীতের সবজিও কিছুটা বাজারে উঠেছে। সেগুলো যদি বলি স্পেসিফিক্যালি শিমের দাম 120 টাকা, মূলা 10 টাকা কমে দাঁড়িয়েছে 50 টাকায়। এদিকে মোটা যে বা গোল বেগুন সেটি বাজারে উঠেছে, সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। আর করলাও এদিকে বিক্রি হচ্ছে 80 টাকায়। এদিকে গাজরের দাম গত সপ্তাহের তুলনায় যেটি ছিল যে 100 টাকা, সেটি অপরিবর্তন রয়েছে। বলা বাহুল্য যে সবজির দাম কমেছে, আবার কিছু সবজির দাম হয়েছে স্থিতিশীল। তারপর কিন্তু বিক্রেতারা বলছেন যে তাদের প্লেটে যারা আছে মধ্যবিত্তরা স্পেসিফিক্যালি, এবং তারা কিন্তু বলছে যে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ডিমের বাজারও ঘুরেছি। ডিমের বাজারে কিন্তু প্রতি ডজন প্রতি এখন 5 টাকা কমে 130 টাকায় বিক্রি হচ্ছে ডিম। ওইদিকে আমিষের যোগানদাতা যে মুরগিও আমরা দেখেছি কেজি প্রতি 175 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা বেশি একটু বিক্রি হচ্ছে। তবে সোনালী মুরগির দাম কিন্তু কমেছে, সেটি 270 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা যেটা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখলাম যে গত সপ্তাহের তুলনায় বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে এখনও বিক্রেতারা এবং ক্রেতারা যারা রয়েছেন, ক্রেতাদের মধ্যে এখনও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্পেসিফিক্যালি ক্রেতারা যারা আছেন মধ্যবিত্ত ক্রেতারা কিন্তু বলছেন যে এখনও সবজির দাম চড়া রয়েছে। সেটি তারা আশা করছেন যে আগামী যে শীতের মৌসুম আসছে, শীতের মৌসুমের মধ্যে কিন্তু এই দামটা তারা কমে যাবে এবং এটি তারা আশা করছেন। রওশন, এটি ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। এবার আন্তর্জাতিক। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান পদে শপথ নিতে পারেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে শুক্রবার বিকালে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। এদিকে রাজধানী কাঠমান্ডুতে শুক্রবারও জরুরি অবস্থা বহাল রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। কারফিউর মধ্যে দোকানপাট এবং বাজার খোলা রাখার সুযোগ দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। সতীর্থ কর্মকারের প্রতিবেদন।
সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি নাকি বিদ্যুৎ বিভাগের প্রধান কুলমান ঘিসিং? নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানের পদ নিয়ে আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের মধ্যে যে বিভাজন শুরু হয়েছিল তা কাটতে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রধান পদে আজই শপথ নিতে পারেন নেপালের সাবেক এই প্রধান বিচারপতি। এর আগে সুশীলা কার্কির বয়স নিয়ে অসন্তোষ জানিয়ে নেপাল ইলেকট্রিসিটি অথরিটির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করে আন্দোলনকারীদের একাংশ। নেপালের দীর্ঘস্থায়ী লোডশেডিং সমস্যা সমাধানে ভূমিকা রাখায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন ভারতের জামশেদপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা অপেক্ষাকৃত তরুণ মুখ কুলমান ঘিসিং। তবে শেষ পর্যন্ত বর্ষিয়ান সুশীলা কার্কির ওপর আস্থা রাখছেন জেনজি শিক্ষার্থীরা, বলছে বার্তা সংস্থা রয়টার্স। রক্তক্ষয়ী বিক্ষোভের পর নেপালে স্থিতিশীলতা ফেরাতে জেনজিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সেনাবাহিনী। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলে আলোচনা। টাইমস অফ ইন্ডিয়া জানায়, দীর্ঘ 4 ঘন্টা আলোচনার পর জেনজি শিক্ষার্থীরা সুশীলার নাম প্রস্তাব করেন। न्याय बुझेको, कानुन बुझिसकेको र एउटा काममा परिपक्व व्यक्ति चाहिँ हामीलाई चाहिएको छ। त्यो भएर म यो जेनजी युवाको तर्फबाट मेरो धारणा के दिन चाहन्छु भने हामी नेतृत्व विहीनता स्थितिमा स्टेटमा रहे तापनि हामीसँग संविधान छ र हाम्रो संविधानको रक्षा गर्ने हाम्रो राष्ट्रपति पनि हुनुहुन्छ। যদিও বর্তমান পার্লামেন্ট সম্পূর্ণ বিলুপ্ত করার দাবিতে অনড় আন্দোলনকারীরা। এমন প্রেক্ষাপটে সামনে এসেছেন নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহ। রাজনৈতিক এই ক্রান্তিকালে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আরও বলেছেন, কোনো শাসন ব্যবস্থাই নাগরিক স্বাধীনতার চেয়ে বড় নয়। ভৌতিক ক্ষতি भयो त्यो सुन्दा हामीलाई। এছাড়া আন্দোলনরত জেনজিদের একটি চিঠি দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। চিঠিতে আন্দোলনরতদের আশ্বস্ত করে বলেছেন, সাংবিধানিক কাঠামোতে গুরুত্ব দিয়ে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সব ধরনের চেষ্টা করছেন তিনি। এদিকে আজও রাজধানী কাঠমান্ডুতে জরুরি অবস্থা বহাল রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। কারফিউর মধ্যে দোকানপাট ও বাজার খোলা রাখার সুযোগ দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। এছাড়া কাঠমান্ডুতে ধীরে ধীরে ব্যাংক পরিষেবা সচলের পরিকল্পনা করছে সেনাবাহিনী। চালু করা হবে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রমও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শান্ত হিমালয়ের কোলে অবস্থিত নেপাল আজ অশান্ত। জেনজিদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটিতে নতুন করে দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংকট কেবল কাঠমান্ডুতে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা দক্ষিণ এশিয়ায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাহাড়ি স্থল বেষ্টিত দেশ নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত। দেশটিতে বিশ্বের 14টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে 8টির অবস্থান, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার পদত্যাগের পর শান্ত নিবিড় হিমালয় কন্যা নেপালে চলছে প্রবল রাজনৈতিক অস্থিরতা। এশিয়ার 2 পরাশক্তি চীন ও ভারতের মাঝখানে থাকা এ পাহাড়ি রাষ্ট্র ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্লেষকরা বলছেন, নেপালের বর্তমান রাজনৈতিক সংকট কেবল দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিপর্যস্ত করছে না, বরং এর অভিঘাত পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ার ওপর। দীর্ঘমেয়াদে এ অস্থিতিশীলতা আঞ্চলিক অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নেপালের অস্থিতিশীলতার প্রভাব এরই মধ্যে সীমান্ত বাণিজ্যে পড়তে শুরু করেছে। ভারতের সঙ্গে নেপালের একাধিক স্থলবন্দর দিয়ে দৈনিক বিপুল পরিমাণ পণ্য চলাচল হয়। সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ক্ষতির মুখে পড়তে পারে 2 দেশের পারস্পরিক বাণিজ্য, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানির সরবরাহ। ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে চীনের সম্ভাব্য প্রভাব বিস্তারের বিষয়টি। নেপালের রাজনৈতিক অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে অঞ্চলটিতে ভারতের প্রভাব কমে চীনের ভূমিকা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2017 সালে আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-এ যোগ দেয় নেপাল। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল অবকাঠামো উন্নয়ন, সড়ক ও রেল সংযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি। কিন্তু নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এই প্রকল্পগুলোর অগ্রগতি ব্যাহত করতে পারে। ফলে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের পরিকল্পনায়ও বাধা সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, নেপালের পরিস্থিতি বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর ওপরও প্রতিকূল প্রভাব ফেলতে পারে।
সীমান্ত পথে চলাচল সীমিত হয়ে গেলে আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলায় বড় ধরনের ব্যাঘাত ঘটবে। বিশেষ করে ভারত হয়ে যেসব দেশ আমদানি রপ্তানির ওপর নির্ভরশীল তাদের জন্য এটি উদ্বেগজনক। শুধু অর্থনীতি ও বাণিজ্য নয়, নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতা নিরাপত্তাজনিত হুমকিও তৈরি করতে পারে। রাজনৈতিক শূন্যতা ও প্রশাসনিক দুর্বলতা বিদ্রোহী গোষ্ঠী ও চোরাচালান চক্রকে সক্রিয় করে তুলবে। সীমান্ত অঞ্চলে মানব পাচার, মাদক পাচার কিংবা সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ম্যানুয়ালি ভোট গণনায় জাকসু নির্বাচনের ফল ঘোষণায় দেরি, 10টি হলের গণনা শেষ, 11টি বাকি। অসুস্থ হয়ে নারী পোলিং অফিসারের মৃত্যু। বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি এবং খরচ কমার আশা। জলাশয় ভরাট, অতিরিক্ত কীটনাশক ব্যবহার সহ নানা কারণে অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলা, জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ। এবং রাষ্ট্রপতি সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির রাতভর বৈঠক। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিতে পারেন বিকেলে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।